নমস্কার, আমি অসীমে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল পলিটি উইথ অসীমে। আজকের এই মূলত এই ভিডিওর মধ্যে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো রিসেন্টলি আমাদের ত্রিপুরাতে আমরা সবাই জানি এসটিজিটির নতুন সিলেবাস আমাদের হাতে এসেছে। যে সিলেবাসের মধ্যে আগের যে সিলেবাস ছিল, যেখানে আমাদের একটা বিশেষ পোর্শন যেটা ল্যাঙ্গুয়েজ সাবজেক্টের জন্য ছিল, বেঙ্গলি অ্যান্ড ইংলিশের জন্য ছিল, সেটা নতুনভাবে আপডেটেড বা চেঞ্জ হয়ে সেটাকে ইকোনমিক্স এবং পলিটিক্যাল সায়েন্সকে একটা বিশেষ বলতে গেলে একটা বিশেষ পোর্শন দেওয়া হয়েছে। সো আমি এই ভিডিওর মধ্যে মূলত আমি যে জিনিসটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, অ্যাকচুয়ালি যে কোনো একটা এক্সামের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হলো সেটা হলো সিলেবাসটাকে ভালো করে বোঝা। ইভেন সিলেবাসটাকে বুঝতে যখন আমরা ট্রাই করব, তখন আমাদের ফার্স্ট যে ইম্পর্টেন্ট যে জিনিসটা বুঝতে হবে যে অ্যাকচুয়ালি সিলেবাসটার ডিপনেস আসলে কতটুক, সিলেবাসটা আসলে কতটুক ডিপে গিয়ে ওই সিলেবাসটা আমাদের পড়তে হবে। বিকজ নতুন সিলেবাস আমরা জানি যে এর আগেও হিস্ট্রি অ্যাডেড ছিল, জিওগ্রাফি পোর্শন ছিল এসটিজিটিতে, বাট এখন আমাদের নতুন আপডেটেড সিলেবাসের আমাদের কাছে কোনো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নেই। সো এক্ষেত্রে আমরা যেখান থেকেই পড়ুন না কেন, মূলত আপনাদের একটা জিনিস ধ্যান রাখতে হবে যে সিলেবাসটার ডিপনেসটা আসলে কতটুক। ইভেন ওই ডিপনেসটা কি আমাদের যেই প্রসেসে আমরা প্রিপারেশন শুরু করেছেন, এই প্রিপারেশনে কি আপনার রিকোয়ারমেন্টে কি ফুলফিল হচ্ছে কি হচ্ছে না, দিস অল আর দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্ট বিফোর স্টার্টিং ইউর প্রিপারেশন। যখন আপনি প্রিপারেশন স্টার্ট করবেন ভাবছেন, প্রথম আপনাকে এগুলো এনশিওর করতে হবে যে এই পোর্শনটা আসলে কেমন, ইভেন এই পোর্শনটার ডেপনেস আসলে কতটুক আমাকে যেতে হবে, আর সেটা আপনি বোঝার জন্য প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনকে রেফারেন্স করতে হয়। বিকজ এখন আমাদের কাছে নতুন আপডেটেড সিলেবাসে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নেই, কিন্তু আর্লিয়ার ইয়ারে যে আমাদের আগের এসটিজিটির যে সিলেবাস ছিল, ওই এসটিজিটি সিলেবাসে যে বিষয়গুলো মেনশন ছিল, যেমন হিস্ট্রি মেনশন ছিল, জিওগ্রাফি মেনশন ছিল, সো আপনি ওই সাবজেক্টগুলোকে অ্যাজ এ রেফারেন্স হিসেবে আপনি নিতে পারেন। আর এক্ষেত্রে ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স এটা একেবারে নতুন ওয়ান কাইন্ড অফ আপডেশন ইন দ্য সিলেবাস অফ এসটিজিটি। আর এই ভিডিওর মধ্যে আমি মূলত আপনাদেরকে বলবো অ্যাকচুয়ালি টপিকগুলো কী কী আছে না আছে, এবং আমি মূলত এখানে পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি এবং ইকোনমিক্স সম্পর্কে বলবো। রিজন ইজ দ্যাট আমি জিওগ্রাফি সম্পর্কে আমার একেবারে বিশেষ কোনো নলেজ নেই, যেখানে আমি এই সিলেবাসটাকে ভালোভাবে আপনাদের সাথে প্রেজেন্ট করব বা সিলেবাসটাকে আমি এক্সপ্লেন করব। সো আমি শুধুমাত্র ফোকাস করব ইউনিট ফার্স্ট পোর্শন হিস্ট্রি অ্যান্ড দেন পলিটিক্যাল সায়েন্স, আফটার দ্যাট ইকোনমিক্স। ওকে, সো রিজন ইজ দ্যাট আমি চারটার সাথে এই তিনটা মানে আউট অফ দিস ফোর আই এম ডিলিং উইথ দিস থ্রি পোর্শন। ওকে, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইকোনমিক্স। ওকে, দেখুন হিস্ট্রি সিলেবাসকে বোঝার জন্য সিম্পলি আমি বলতে পারি হিস্ট্রি সিলেবাসের আপনার তিনটা পোর্শন সেখানে তারা ইনক্লুড করেছে, অ্যানসিয়েন্ট পোর্শন অ্যাজ ওয়েল অ্যাজ মিডিয়াবল পোর্শন অ্যাজ ওয়েল অ্যাজ মডার্ন পোর্শন। ওকে, দেন আমরা যদি তো বলি অ্যানসিয়েন্ট পোর্শনে মোস্ট ইম্পর্টেন্ট, আমরা যখন অ্যানসিয়েন্ট হিস্ট্রি পর্ব ভাবি সেক্ষেত্রে মোস্ট একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমাদের কাছে আসে সেটা হলো আপনার যে সোর্স অফ ইন্ডিয়ান হিস্ট্রি। অ্যাকচুয়ালি যে সোর্স আসলে কী, সেই মধ্যে আমরা যে আর্কিওলজিক্যাল সাইটগুলো ভালো করে আমাদের পড়তে হবে, এবং ফরেনদের ইনভেনশন, ইভেন ফরেন অ্যাকাউন্টস, হ্যাঁ আমাদের পড়তে হবে, আর্কিওলজিক্যাল সোর্স আমাদের পড়তে হবে, হ্যাঁ লিটারি সোর্স, দ্যাট মিনস ওই সময় যে রাইটিংসগুলো ছোটোখাটো ইন দ্য সেন্স বলতে যে রাইটিংসগুলো ওইখানে এক্সিস্ট করছিল ওই সময়টার মধ্যে, এই রাইটিংসগুলো সম্পর্কে আপনাকে ভালো করে জানতে হবে। দেন মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যদি দেখি আমাদের অ্যানশিয়েন্ট হিস্ট্রির, যে অ্যারাউন্ড দ্য মিড অফ সিক্স সেঞ্চুরি সিক্স সেঞ্চুরির দিকে যে আমাদের রিলিজিয়াস মুভমেন্ট শুরু হয়েছে, জৈনিজম, বুদ্ধিজম, এগুলো সম্পর্কে আপনাকে ভালোভাবে পড়তে হবে। পলিটিক্যাল কন্ডিশন অফ দ্য ইন্ডিয়ান ডিউরিং দ্য সিক্স সেঞ্চুরি, পলিটিক্যাল কন্ডিশন সম্পর্কে পড়তে হবে। মগধ, মোস্ট ইম্পর্টেন্ট, মগধ সম্পর্কে আপনাকে পড়তে হবে। অশোকা সম্পর্কে আপনাকে পড়তে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ গুপ্তা সিভিলাইজেশন। এবং অ্যানশিয়েন্ট পোর্শনে আর যদি মেনশন করি, যে মোস্ট ইম্পর্টেন্ট পোর্শন এখানে মেনশন করা আছে যে ইউনিভার্সিটি, অ্যানশিয়েন্ট ইউনিভার্সিটি। ওকে, অ্যানশিয়েন্ট ইউনিভার্সিটির কথা যদি বলি, এখানে তারা তিনটা মেনশন করেছে মূলত, এর বাইরেও অনেকগুলো অ্যানশিয়েন্ট ইউনিভার্সিটি আছে, বাট প্রমিনেন্ট যদি বলি নালন্দা, বিক্রমশিলা অ্যান্ড তক্ষশিলা, দিস থ্রি আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, আর্ট অ্যান্ড আর্কিটেকচার অফ পল্লবা। সো দিস আর দ্য সিলেবাস ফর দ্য ফার্স্ট ইউনিট। ওকে, হিস্ট্রির ফার্স্ট ইউনিটে এগুলো মেনশন করা আছে। হিস্ট্রির সেকেন্ড ইউনিট যদি বলি, সেটা হলো আপনার টোটালি আপনার
মিডিয়াভেল যে হিস্ট্রি আছে আমাদের, দিল্লি সুলতান থেকে শুরু করে, মোগল থেকে শুরু করে, হ্যাঁ, এই যে পিরিয়ডগুলো আছে এই পিরিয়ডগুলো এখানে মেনশন করা আছে। তারা দিল্লি সুলতানের মধ্যে স্পেশাল রেফারেন্স দিয়েছে ইলতুৎমিশ, রাজিয়া এবং গিয়াসউদ্দিন বালবান। ওকে, দেন আমরা যদি বলি যে মুসলিম অ্যান্ড নন মুসলিম কালচার ইন্টারাকশন উইথ দ্য স্পেশাল এমফেসাইজ অন দ্য ভক্তি অ্যান্ড সুফি, মোস্ট ইম্পর্টেন্ট ভক্তি মুভমেন্ট অ্যান্ড সুফি মুভমেন্ট, যেটার একটা লং পিরিয়ড চলেছিল, যেটা অনেকটা সময় ধরে আমাদের হিস্ট্রিতে, আমাদের মিডিয়াভেল হিস্ট্রি বা লাইক বিগিনিং অফ মিডিয়াভেল হিস্ট্রি থেকে শুরু করে প্রায় 14-15 সেঞ্চুরি পর্যন্ত যেই এটার প্রভাব ছিল। সো এটা থেকে শুরু করে তারপর যদি বলি মোগল আফগানিস্তান কনটেক্সট অ্যান্ড ফর সুপ্রিমেসি, তারপরে ঔরঙ্গজেব মোগল, এই যে রিলেশনগুলো, মোগল অ্যান্ড মারাঠার যে রিলেশন, হ্যাঁ, মোগল অ্যাক্ট, এই যে জিনিসগুলো আপনাকে ভালো করে পড়তে হবে। আলটিমেটলি মিডিয়াভেল হিস্ট্রি সম্পর্কে আপনার ভালো একটা নলেজ থাকতে হবে। ঠিক, অ্যাকচুয়ালি ডিপনেসগুলো আমরা একটু একটু করে যখন পড়া শুরু করব তখন আমরা দেখবো অ্যাকচুয়ালি আমাদের কতটুকু ডিপে গিয়ে জিনিসগুলো পড়তে হবে। আর যদি বলি মডার্ন হিস্ট্রির কথা, মডার্ন হিস্ট্রি একেবারে সিম্পল, যে সিম্পল বলতে কি এখানে ব্রিটিশ পিরিয়ড সম্পর্কে আপনাকে পড়তে হবে ভালোভাবে। এই যে পলাশি দুইটা যে ইভেন্ট আমাদের কাছে আছে, পলাশি যুদ্ধ, তারপরে যে দেওয়ানি লাভ করা, যেটা 1765, যে ব্রিটিশরা যেখান থেকে তাদের এক্স্যাক্টলি রুল শুরু করেছেন। তারপরে আপনার যদি পার্মানেন্ট সেটেলমেন্ট যে একটা ছিল, অ্যাক্ট ছিল, ব্রিটিশরা কর্নওয়ালিস যেটা এনেছিল, যেটার মধ্যে দিয়ে বিভিন্ন জিনিসের চেঞ্জ করেছিল। সোশ্যাল রিফর্মস আমাদের পড়তে হবে, যে রাজা রামমোহন রায়কে পড়তে হবে, অ্যান্ড বিদ্যাসাগর, দেন স্বামী বিবেকানন্দ, ডিরিজিও, এগুলোকে আমাদের ভালোভাবে পড়তে হবে এখানে। ঠিক, তারপরে যদি বলি স্যার সৈয়দ আহমেদ অ্যান্ড আলিগড় মুভমেন্ট, যেটা খুবই ইম্পর্টেন্ট আমাদের হিস্ট্রি, ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যে, যেটা আমি অনেক সিলেবাসে এই জিনিসটা পার্টিকুলারলি মেনশন করা আছে, তারাও সেটা মেনশন করেছে। ইভেন যে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা পড়তে হবে যে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট যে ছিল বা ন্যাশনালিজম যে ছিল তার বিভিন্ন ফেজ, যে বিভিন্ন ফেজ কোন ফেজে কীরকম ছিল। দেন আমরা যদি বলি যে এখানে যে দেখে ফাউন্ডেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের পরে ফরমেশনের পরের থেকে শুরু করে যে ইন্ডিয়ান কংগ্রেস ন্যাশনালের যে ইনিশিয়ালি তারা মডারেট ছিল, তারপর সুরাট অধিবেশনে তারা দুইটা ভাগে ভাগ হয়ে গেল, এক্সট্রিমিস্ট অ্যান্ড মডারেট গ্রুপে। সো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো এক্সাম পার্সপেক্টিভে আপনাদেরকে এগুলো কাভার করতে হবে। ঠিক, দেন বেঙ্গল পার্টিশন, যেটা 1905 হয়েছিল, দেন মুসলিম লীগের প্রতিষ্ঠান। সো এইসব জিনিসগুলো আলটিমেটলি মডার্ন হিস্ট্রি আপনাকে ভালোভাবে কাভার করতে হবে। যেরকম আমাদের বলি ন্যাশনাল ফ্রিডম মুভমেন্ট, তারা শুধু এখানে মুভমেন্টের কথা বলেছেন, সেখানে 1920 থেকে 1947, 1920 থেকে যদি বলি নন কোপারেশন মুভমেন্ট আপনাকে পড়তে হবে ভালোভাবে, খিলাফত মুভমেন্ট আপনাকে ভালোভাবে পড়তে হবে, স্বদেশী মুভমেন্ট, সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট, এই জিনিসগুলো আপনাকে ভালো করে পড়তে হবে। কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ভারত ছাড়ো আন্দোলন আপনার 1942, যেটা এটা সম্পর্কে আপনাকে ভালোভাবে পড়তে হবে। লিডার, এগুলো লিডার সম্পর্কে আপনাকে ভালোভাবে একটা নলেজ আপনাকে থাকতে হবে। ওকে, 1940 কুইট ইন্ডিয়া মুভমেন্ট, 42, এই যে এটা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা মুভমেন্ট ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগলে, যেটার পরে আমরা বলতে গেলে এটাই একেবারে সবচেয়ে একটা বড় লাস্ট মুভমেন্ট ছিল অ্যাগেনস্ট ব্রিটিশের, যেটা ভারত ছাড়ো আন্দোলন ছিল। তারপরে ইম্পেরিয়ালিজম যদি বলি অ্যান্ড ব্যাকগ্রাউন্ড অফ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের ব্যাকগ্রাউন্ড কী এটা আপনাকে ভালোভাবে পড়তে হবে। ওকে, তারপরে যদি বলি জিওগ্রাফি পোর্শন, আমি বলেছি জিওগ্রাফি পোর্শন আমি আলোচনা করব না, বিকজ জিওগ্রাফি সম্পর্কে আমার কোনো বিশেষ নলেজ নেই, তো আমি এটাকে স্কিপ করে যাব। আর আমি এই চ্যানেলের মধ্যে মূলত ডিল করার যে বিষয়টা যদি আসে, আমি মূলত ডিল করব হিস্ট্রি। যদি আমি অন্য কেউকে যদি নিতে পারি বা যারা যদি আমাদেরকে, আমরা জিওগ্রাফিটাকে স্কিপ করে এসেছি, রিজন ইজ দ্যাট জিওগ্রাফি সম্পর্কে আমার কোনো বিশেষ একেবারে নলেজ নেই যে আপনাদেরকে গাইড করব সেইভাবে। সো আমি মূলত এই চ্যানেলের মধ্যে আমি হিস্ট্রি, ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স, এই তিনটা জিনিস সাথে ডিল করব, এবং কেউ যদি আমাদের যদি হেল্প করে দেন উইল কন্টিনিউ ইট, আদারওয়াইজ আমরা এই তিনটা জিনিসের সাথে ডিল করব। এই তিনটা জিনিস সম্পর্কে আমি ভিডিও আনার চেষ্টা করব, এমসিকিউ সলভ করার চেষ্টা করব যতটুকু অ্যাজ মাচ অ্যাজ পসিবল। ওকে, দেন আমরা যদি বলি পলিটিক্যাল সায়েন্সের যে সিলেবাস, অবভিয়াসলি কিছু কনসেপ্ট সেখানে রয়েছে। প্রথম দিকেই মেনশন করা আছে যে ডেমোক্রেসি, কনস্টিটিউশনাল ডিজাইন, আলটিমেটলি যে কনস্টিটিউশন ডিজাইন যদি বলি, কনস্টিটিউশনের যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কথা আসবে, ফিলোসফিক্যাল কনটেক্সট আসবে, নিড ফর এ কনস্টিটিউশন, যে কীভাবে কনস্টিটিউশনের তৈরি হওয়ার যে নিড, মেকিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রসেস। তারপরে যদি বলি ইলেকট্রো, একটু ভালো লেভেলের একটা সিলেবাস কিন্তু এখানে রয়েছে। ওকে, ভালো লেভেলের একটা সিলেবাস কিন্তু এখানে রয়েছে। ইলেকটোরাল পলিটিক্স যদি বলি, নিড অফ ইলেকশন,
সিস্টেম অফ ইলেকশন ইন ইন্ডিয়া অ্যান্ড দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, দ্যাট মিনস ইলেকশন রিফর্মস টিফর্মস শুরু করে আপনি সবগুলো জিনিস এখানে কভার করতে হবে। ইলেকশন যে রিফর্মস হয়েছে আমাদের ইন্ডিয়াতে আফটার ইন্ডিপেন্ডেন্ট, ইলেকশন কমিশন, দেন ইলেকশন কমিশন, স্টেট ইলেকশন কমিশন আমাদের কভার করতে হবে, ন্যাশনাল ইলেকশন কমিশন কভার করতে হবে, কে কার সাথে ডিল করছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কোন কোন বিষয়গুলোর সাথে ডিল করছে, ইলেকশন কমিশন অফ স্টেট ইলেকশন কমিশন যে আছে এটা ওই কোন কোন জিনিসগুলোর সাথে ডিল করছে, সবগুলো আমাদের কভার করতে হবে। যদি বলি যে গভর্নমেন্টের যে ফরমেশন অফ ওয়ার্কিং ইনস্টিটিউশন ইন ইন্ডিয়া, লেজিসলেটিভ, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, দেখুন তারা শুধু লেজিসলেটিভ, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি বলে দিয়েছে, তাহলে আমাদেরকে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে শুরু করে যে লাইক জুডিশিয়াল সিস্টেম ইন্ডিয়াতে সবগুলো কভার করতে হবে। আমাদের কাছে লেজিসলেটিভ, পার্লামেন্ট থেকে শুরু করে স্টেট লেজিসলেটিভ থেকে শুরু করে সবগুলা জিনিস আমাদের কভার করতে হবে, উইথ এক্সিকিউটিভ তো এখানে মেনশন করা আছে। তারপরে যদি দেখি ডেমোক্রেটিক রাইট এখানে মেনশন করা আছে। জাস্ট এ মিনিট। তারপর যদি বলি ফরমেশন অফ দ্য ইনস্টিটিউশন লেজিসলেটিভ, ডেমোক্রেটিক রাইটস, মিনিং অফ দ্য রাইটস, আলটিমেটলি ফান্ডামেন্টাল রাইটসের কথা এখানে আমাদের পড়তে হবে। রাইটস ইন এ ডেমোক্রেসি, হ্যাঁ, রাইটস ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ফান্ডামেন্টাল রাইটস অফ ইন্ডিয়ান সিটিজেন, আলটিমেটলি এখানে আমাদের রাইটসের যে অ্যাসপেক্টসটা পুরোটা আমাদের কভার করতে হবে ফার্স্ট ইউনিটে। এবারে যদি দেখি আমরা সেকেন্ড ইউনিটের কথা যদি আমরা যদি একটু যদি বলি, সেকেন্ড ইউনিটে কী আছে আমরা দেখি। সেকেন্ড ইউনিটে সেকেন্ড ইউনিটে বলে পাওয়ার শেয়ারিং কনসেপ্ট অ্যান্ড দ্য মিনিং অফ পাওয়ার শেয়ারিং অ্যান্ড আলটিমেটলি যে আমাদের ফেডারেল স্ট্রাকচার সম্পর্কে আপনার পুরোপুরি নলেজ থাকতে হবে, ফেডারেল স্ট্রাকচার। ওকে, দেন দ্য ফেডারেলিজম এখানেও মেনশন করা আছে, ফেডারেলিজম, ফেডারেল ফিচার্স, এগুলো সম্পর্কে, পাওয়ার শেয়ারিং কীভাবে হচ্ছে বিভিন্ন অর্গানসের মধ্যে, লেজিসলেটিভ, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, এসব জিনিসগুলো আমাদের ভালোভাবে পড়তে হবে। তারপর যদি বলি ফেডারেলিজম অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ফেডারেলিজম উইথ দ্য স্ট্রং সেন্ট্রালাইজ, আলটিমেটলি এগুলো একটা ফিচার্স আমাদের ফেডারেলিজমে, এগুলো আপনাদের ভালোভাবে পড়তে হবে, একেবারে ডিপে গিয়ে পড়তে হবে। তারপর লোকাল সেলফ গভর্নেন্স, যেটা আমরা বলি যে লোকাল সেলফ গভর্নেন্স অ্যান্ড ইম্পর্টেন্স অ্যান্ড লোকাল সেলফ ইভ্যালুয়েশনের কথা যদি বলি যে আরবান লোকাল সেলফ গভর্নেন্স, পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, নগর পঞ্চায়েত, মিউনিসিপ্যাল কাউন্সিল থেকে শুরু করে আপনার মিউনিসিপ্যাল কর্পোরেশন পর্যন্ত সবগুলো আপনাকে কভার করতে হবে। তারপরে যদি বলি আমাদের টিটিআইডিসি, এটা একটা বিশেষ পোর্শন, এটার থেকে কোশ্চেন আসে এবং এটা পিজিটির পলিটিক্যাল সায়েন্সের সিলেবাসে মেনশন করা আছে, এটা আপনার ট্যাট 2 এর সিলেবাসে মেনশন করা আছে। সো ইট ইজ আ ভেরি মাচ লাইক ওয়ান কাইন্ড অফ নর্মালাইজ ওয়ান টপিক, যেটা সব জায়গাতেই মেনশন করা আছে। তারপরে যদি বলি ন্যাশনালিজম কনসেপ্ট অ্যান্ড ন্যাশনালিজম, নেশন অ্যান্ড ন্যাশনালিজম, নেশন সেলফ ডিটারমিনেশন অ্যান্ড ন্যাশনালিজম অ্যান্ড প্লুরালিজম। সো এটা ন্যাশনালিজমের রিলেটিভ একটা কনসেপচুয়াল জিনিস, আইডিওলজিক্যাল, লাইক আপনি বলতে গেলে এটাকে আপনি দুইটা ভাগে দেখতে পারেন, এটাকে আপনি একটা থিওরির পার্সপেক্টিভে দেখতে পারেন। ন্যাশনালিজম যে একটা যে কনসেপ্ট যেটা আছে ওই পার্সপেক্টিভে আমাদের এটা কভার করতে হবে। ইউনিট নাম্বার 3 যদি দেখি সিটিজেনশিপ কনসেপ্ট অ্যান্ড ডেফিনিশন, সিটিজেন অ্যান্ড নেশন, সিটিজেন ইন ইন্ডিয়া অ্যান্ড গ্লোবাল সিটিজেনশিপ কি, এগুলোর মিনিংগুলো, এটা কনসেপ্ট, এগুলোর সিটিজেনশিপ একটা কনসেপ্ট, জাস্টিস একটা কনসেপ্ট, লিবার্টি একটা কনসেপ্ট, সেকুলারিজম, পার্টি সিস্টেম। সো আলটিমেটলি এই জিনিসগুলো এখানে মেনশন করা আছে, এগুলো একটু ভালোভাবে ডিপে গিয়ে আপনাদেরকে পড়তে হবে। তারপরে যদি বলি ইকোনমিক্সের সিলেবাসে কী আছে, ইকোনমিক্সের সিলেবাস প্রথম দিকে যদি বলি একেবারে কিছু থিওরিটিক্যাল জিনিস আছে, যেখানে মাইক্রো ইকোনমিক কী, হ্যাঁ, ম্যাক্রো ইকোনমিক কী, দ্য ইকোনমিক সিস্টেম যেটা আমরা বলি, মিক্সড ইকোনমিক, আমাদের কাছে যে কোনো একটা কান্ট্রির 3টে টাইপের ইকোনমিক সিস্টেম হতে পারে, হ্যাঁ, কনসেপ্ট অ্যান্ড ডেফিনিশন, ইকোনমিক কনসেপ্ট ডেফিনিশন। তারপরে যদি বলি যে ক্যাপিটালিস্ট ইকোনমি কী, সোশ্যালিস্ট ইকোনমি, মিক্সড ইকোনমিক কী, এখানে মাইক্রো এবং ম্যাক্রো ইকোনমিক কনসেপ্ট, ডেফিনিশন, ক্যারেক্টারিস্টিক্স, ডিফারেন্স তারার মধ্যে কী, পিপল অ্যাজ এ রিসোর্স, এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে পিপল অ্যাজ এ রিসোর্স, হিউম্যান ক্যাপিটাল কী, ইনভেস্টমেন্ট ইন হিউম্যান ক্যাপিটাল, ইনভেস্টমেন্ট ইন যে লাইক এডুকেশন, হেলথ, কোয়ালিটি অফ পপুলেশন, এই জিনিসগুলো অ্যাজ এ লাইক হিউম্যান ক্যাপিটাল যখন বলি, এগুলোর খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস আছে, যেটা আই থিঙ্ক আপনারা এই যে এনসিআরটির বইয়ের একটা বিশেষ পোর্শন, এই পোর্শনটা পার্ট নাম্বার 3টা, থিওরি অফ কনজিউমার বিহেভিয়ার, মোস্ট ইম্পর্ট্যান্ট। এই জায়গাটার মধ্যে কিছু থিওরিটিক্যাল জিনিস আছে, আমাদেরকে এগুলো ভালোভাবে বুঝতে হবে। ওকে, সো যদি বলি তারা ফুড সিকিউরিটির কথা যদি বলি, অ্যান্ড মিনিং অ্যান্ড ডেফিনিশন অফ ফুড সিকিউরিটি, নিড অফ ফুড সিকিউরিটি, ফুড
ইনসিকিউর পিপল, এই যে অ্যাকচুয়ালি এটাও আমাদের এনসিআরটির বইয়ের একটা পার্ট, আমি যদি ভুল না করি আপনারা এনসিআরটির বইতে এটা ক্লাস 9 বা 10 বা এটি এনসিআরটির এই পার্টগুলো আপনারা পেয়ে যাবেন, যেখান থেকে আমরাও যারাই আপনাদেরকে পড়াবে, যারাই আপনাদেরকে ওয়ান কাইন্ড অফ গাইড করবে, তারাও এই এনসিআরটির বইগুলোকে কিন্তু বিশেষভাবে রেফারেন্স হিসেবে আপনাকে লাইক ওয়ান কাইন্ড অফ গাইড করতে হবে। বিকজ দেখুন এনসিআরটির বইয়ের ডিমান্ড কিন্তু সব এক্সামের জন্য, আপনি ইউপিএসসির এক্সাম দিতে যান, স্টেট এক্সাম দিতে যান, সো এনসিআরটি ইজ ওয়ান কাইন্ড অফ দ্য বেস। সো এগুলাই এখানেও আপনাকে অ্যাজ এ বেস হিসাবে, রিসোর্স হিসাবে আপনাকে রেফার্স করতে হবে। ইভেন যারা বাই সেলফ প্রিপারেশন করবেন, আমি তো বলবো যে এই যে জিওগ্রাফি, যে পলিটিক্যাল সায়েন্সের যে পোর্শন আমরা দেখছি, হিস্ট্রির যে পোর্শন আমরা দেখছি, এই যে এনসিআরটির বই যদি আপনার কাছে সময় থাকে তাহলে আপনি বাই সেলফ প্রিপারেশন শুরু করুন, এনসিআরটির বইগুলো কালেক্ট করুন, এনসিআরটির বইগুলোর যে যে জিনিসগুলো এখান থেকে পোর্শনের সাথে মিলছে এগুলা পড়া আজকের থেকে হয়তো বা শুরু করে দিন, দ্যাট উইল বি দ্য বেস্ট অ্যাপ্রোচ। ওকে, তারপরে যদি বলি ইকোনমিক ডেভেলপমেন্ট কনসেপ্ট, ইকোনমিক ডেভেলপমেন্ট মেজারমেন্ট, হ্যাঁ, তারপরে যদি বলি ডেভেলপমেন্ট গোল, মাল্টিপল অ্যাসপেক্ট যে জিনিসগুলো আছে, ডেভেলপমেন্ট অ্যান্ড ডিফারেন্স প্রসেস ইন দ্য সেটিং, হ্যাঁ, এই জিনিসগুলো আপনাকে ভালোভাবে পড়তে হবে। তারপরে যদি বলি প্রোভার্টি অ্যাজ এ চ্যালেঞ্জ, প্রোভার্টি অ্যাকর্ডিং টু দ্য সোশ্যাল সায়েন্টিস্ট, প্রোভার্টি লাইন কী, হ্যাঁ, এস্টিমেশন কী, এইগুলো ইম্পর্টেন্ট জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। অ্যান্টি প্রোভার্টি জিনিসগুলো কি, এটাও এনসিআরটির পার্ট, আমি 100% এটা এনসিআরটিতে কোনো একটা চ্যাপ্টার আমি ঠিক এক্স্যাক্টলি মনে পড়ছে না কোন ক্লাসের, বাট এটাও একটা এনসিআরটির প্রোভার্টি এজ এ চ্যালেঞ্জ করে একটা চ্যাপ্টার এনসিআরটিতে আছে। দেন এমপ্লয়মেন্ট, গ্রোথ, ইনফরমেশন, আদার ইস্যুস, ওয়ার্কার অ্যান্ড এমপ্লয়মেন্ট, সেলফ এমপ্লয়মেন্ট, এই জিনিসগুলো আপনার ভালোভাবে পড়তে হবে। মানি অ্যান্ড ক্রেডিট একটা ইম্পর্টেন্ট পোর্শন আছে, মানি অ্যান্ড ক্রেডিট মেবি এটা আপনার ক্লাস 9 আর 10 পার্ট হবে, যেখানে ফাংশন, কনসেপ্ট অফ ক্রেডিট, সোর্সেস অফ ক্রেডিট ইন ইন্ডিয়ান ইকোনমিক্স অ্যান্ড ফর্মাল অ্যান্ড ইনফর্মাল অর্গানাইজেশন, অ্যান্ড গভর্নমেন্ট বাজেটস, দ্য ইকোনমিক মিনিং, কম্পোনেন্টস অফ গভর্নমেন্ট বাজেট, এটা একেবারে বেসিক জিনিস, এগুলো আপনার পলিটিক্যাল সায়েন্সে আমরা অনেক সময় অনেক ইস্যু পড়তে গিয়ে আমরা এগুলো কভার করিনি, সো দিস ইজ ইম্পর্টেন্ট পার্ট। তারপরে যদি বলি থার্ড ইউনিটে কী আছে, থার্ড ইউনিটে আছে আপনার সেক্টর অফ দ্য ইন্ডিয়ান ইকোনমি। দেখুন থার্ড ইউনিটটা একেবারে ইম্পর্টেন্ট ইউনিট, যেখানে ইন্ডিয়ান ইকোনমির সাথে ডিল করা হচ্ছে, ঠিক আছে। সো আমরা যদি থার্ড ইউনিটে যদি দেখি সেক্টর অফ দ্য ইন্ডিয়ান ইকোনমি, ইকোনমিক অ্যাক্টিভিটিস ইন ডিফারেন্ট সেক্টর ইন ইন্ডিয়া, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য ইন্ডিয়ান ইকোনমি, কারেন্ট চ্যালেঞ্জ ফেসিং বাই দ্য ইন্ডিয়ান ইকোনমি, ইকোনমিক রিফর্মস ইন ইন্ডিয়া সিন্স ইন্ডিপেন্ডেন্ট, গ্লোবালাইজেশন, then Indian economy concept, definition and characteristics of globalization, factors that have enable globalization impact, that means globalization এর কি ইম্প্যাক্ট হলো আমাদের ইকোনমিক সিস্টেমের উপর, গ্লোবালাইজেশন কি, অ্যাকচুয়ালি গ্লোবালাইজেশন বিভিন্ন, অ্যাকচুয়ালি গ্লোবালাইজেশন কিন্তু একটা মাল্টি ডাইমেনশন অ্যাসপেক্ট, যেটা অনেকভাবে সোসাইটির উপর একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করে। সো এগুলো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আপনাকে পড়তে হবে। দেন কনসেপ্ট ফর্মেশন অ্যান্ড ইউটিলিটি, নেসেসিটি, ইম্প্যাক্ট অফ WTO অন ইন্ডিয়া, সো এইসবগুলো একেবারে অর্গানাইজেশনাল অ্যাসপেক্টস, এগুলো আপনাকে কভার করতে হবে। সো দিস ইজ দ্য সিলেবাস ডিসকাশন স্পেশালি ফর STGT, যেখানে আমি শুধুমাত্র ডিল করেছি হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স এবং ইকোনমিক্স সাথে। সো আপনাকে এটাই বলবো যে সিলেবাসগুলো আমি জিওগ্রাফির সাথে ডিল করিনি, বিকজ জিওগ্রাফি সম্পর্কে আমার কোনো বিশেষ নলেজ নেই। সো আমি এই তিনটা জিনিস সম্পর্কে, যে জিনিসগুলো সম্পর্কে আমার আয়ত্তের মধ্যে আছে, এই জিনিসগুলো সম্পর্কে আমি আপনাদের সাথে আলোচনা করেছি। সো আপনারা যখনই পড়বেন আপনি ফার্স্ট সিলেবাসকে একটু ভালোভাবে বুঝবেন কী আছে না আছে, এবং অ্যান্ড অন দ্যাট ওয়ে আপনি প্রিপারেশন শুরু করবেন। কটটুক ড্যাপ আপনি যখন পড়া শুরু করবেন একটু একটু করে আপনার এগুলো কাভার হবে। এখন সাজেশন আসলে কি, সাজেশন হলো এনসিআরটির বই পড়া। আমি আরেকটা ভিডিওর মধ্যে বলবো যে অ্যাকচুয়ালি কোন বইটার থ্রুতে আপনি এই জিনিসগুলো কাভার করতে পারবেন STGTর জন্য। ওকে, সো সবাইকে আবারও থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, সবাই আমাদের সাথে থাকবেন, নমস্কার, ধন্যবাদ।